রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা নয়াদিল্লি উত্তেজনা তুঙ্গে। নয়াদিল্লিতে বাংলাদেশ বন্ধ করল ভিসা কার্যক্রম। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ওসমান হাদি এখন গোটা বিশ্বে এক বিপ্লবী প্রতীক। লিবিয়ার বিদ্রোহী হাফতার বাহিনীর কাছে রেকর্ড $5 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি পাকিস্তানের। মস্কোয় ইউক্রেন হত্যা করল রাশিয়ার এক শীর্ষস্থানীয় জেনারেলকে। ওডেসায় ব্যাপক হামলা রাশিয়ার। সিরিয়ায় যুদ্ধ কুর্দি ও সিরিয়ান আর্মির মধ্যে। শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বে একজন দেশপ্রেমিক, আগ্রাসন বিরোধী বিপ্লবীর প্রতীকে পরিণত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম জানার চেষ্টা করছেন, কে এই বাংলাদেশের তরুণ বিপ্লবী ওসমান হাদি? কেন 32 বছর বয়সী একজন তরুণের জানাজায় 10 লাখের বেশি মানুষ জড়ো হয়েছেন? কেন গোটা বাংলাদেশ হাদির শাহাদাত বরণের ঘটনায় শোকাহত আর এক ক্ষুব্ধ? কেন তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের মানুষ রাস্তায় বিক্ষোভ করছে? ওসমান হাদির জানাজায় 10 লাখের মতো মানুষের জমায়েতের ঘটনা গোটা বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির জানাজায় এত মানুষ জড়ো হয়নি এর আগে। তাছাড়া 24শে জুলাই বিপ্লবের পরে এত মানুষ আবার রাস্তায় বের হয়ে আসার ঘটনা নজর এড়াতে পারেনি বিশ্ব গণমাধ্যমের। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওসমান হাদি ছিলেন 24শে জুলাই বিপ্লবের অন্যতম একজন তরুণ নেতা। পতিত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও বাংলাদেশে ভারতের সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণে তাকে হত্যা করা হয়েছে। অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাকে হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে তাকে হত্যার পেছনে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারত জড়িত রয়েছে। হত্যাকারীর ব্যাংক হিসাবে 127 কোটি টাকা লেনদেনের ঘটনা এই সন্দেহকে আরও জোরদার করেছে। হাদির হত্যা ঘিরে গোটা বিশ্বে আরেকবার ফলাও করে প্রচারিত হয়েছে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের নোংরা সব কর্মকাণ্ড আর বাংলাদেশ ঘিরে ভারতের ষড়যন্ত্র ও চক্রান্তের নানা দিক। এর ফলে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অনেক তরুণ সমাজের কাছে হাদি হয়ে উঠেছেন দেশপ্রেম আর বিদেশি আধিপত্য বিরোধী বিদ্রোহের এক প্রতীকে। বিশেষ করে পাকিস্তানের তরুণ সমাজ ব্যাপকভাবে মেতে উঠেছে হাদিকে নিয়ে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম, বিশ্লেষক, সামাজিক ইনফ্লুয়েন্সাররা পরিষ্কার করে বলেছেন, কেবলমাত্র প্রবল ভারত বিরোধী আর পতিত ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার পেছনে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা র। পাকিস্তানের অনেকে হাদিকে তাদের ভাই এবং তার ইনকিলাব মঞ্চকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আজাদির লড়াইয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক ঘিরে উত্তেজনা বর্তমানে তুঙ্গে পৌঁছেছে। সোমবার বাংলাদেশের পক্ষ থেকে আকস্মিক বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি দূতাবাসে ভিসা কার্যক্রম। বাংলাদেশের এ ধরনের সিদ্ধান্তে হতচকিয়ে গেছে নয়াদিল্লি। বাংলাদেশ এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে তা যেন ভাবতে পারেনি ভারত, কারণ অতীতে ভারতের প্রতি নতজানু সরকারের এ ধরনের সিদ্ধান্ত ছিল অকল্পনীয়। কেবল নয়াদিল্লি নয়, শিলিগুড়িতেও বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের ভিসা কার্যক্রম। বাংলাদেশের এই সিদ্ধান্তে যেন আচমকা বড় ধরনের ধাক্কা দিয়েছে ভারতের মোদি অনুগত গদি মিডিয়াকেও। বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা, ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা চলছে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে। নয়াদিল্লি সম্প্রতি ঢাকায় ভারতীয় দূতাবাসে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। রোববার চট্টগ্রামেও ভারত বন্ধ করে ভিসা কার্যক্রম। জবাবে ঢাকার সোমবার নয়াদিল্লি সহ অনেক কেন্দ্রে ভারতীয়দের জন্য বাংলাদেশে আসার ভিসা কার্যক্রম বন্ধ করে দিল। লিবিয়ার বিদ্রোহী বাহিনীর কাছে ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র বিক্রির চুক্তি করল পাকিস্তান। $multi-billion এসব অস্ত্রের মধ্যে রয়েছে কমপক্ষে 28টি যুদ্ধ বিমান, বিপুল পরিমাণ ভারী আর্টিলারি সিস্টেম ও রণতরী। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির লিবিয়ার বিদ্রোহী বাহিনী প্রধান খলিফা হাফতারের সাথে বেনগাজিতে এই চুক্তি করেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তবে লিবিয়ার বিদ্রোহী বাহিনী বা পাকিস্তান কোনো পক্ষই এই চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান লিবিয়ার বিদ্রোহী বাহিনীর কাছে কমপক্ষে 16টি F-17 যুদ্ধ বিমান ও 12টি মূসক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে। কত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে তাও সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান এর আগে কোনো দেশের কাছে এত বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির চুক্তি করেনি।
টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, লিবিয়ার সাথে অস্ত্র রপ্তানি চুক্তির পরিমাণ কমপক্ষে $5 বিলিয়ন। লিবিয়ার বিদ্রোহী বাহিনীর সাথে বিপুল পরিমাণ এই অস্ত্র বিক্রির চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ্যে নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়তে যাচ্ছে পাকিস্তান। লিবিয়ায় বর্তমানে দুটি সরকার রয়েছে। রাজধানী ত্রিপোলি ভিত্তিক সরকারের নাম গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি বা GNU। এই সরকারের প্রতি জাতিসংঘের স্বীকৃতি রয়েছে। ত্রিপোলি ভিত্তিক এই সরকারকে সহায়তা করছে তুরস্ক, কাতার সহ অনেক দেশ। অপরদিকে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের নেতৃত্বে রয়েছে বেনগাজি ভিত্তিক সরকার। খলিফা হাফতার সরকারকে অস্ত্র, অর্থ ও জ্বালানি তেল সহ সব ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া ও ফ্রান্স। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি সহ বিভিন্ন দেশ লিবিয়া ইস্যুতে কোনো পক্ষে এখন পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি, বরং যুক্তরাষ্ট্র অনেকটা নমনীয় ত্রিপোলি ভিত্তিক সরকারের প্রতি। ত্রিপোলি ভিত্তিক সরকারের আর্মির নাম লিবিয়ান আর্মি। অপরদিকে বেনগাজি ভিত্তিক বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীর আর্মির নাম লিবিয়ান ন্যাশনাল আর্মি বা LNA। খলিফা হাফতার বাহিনীর রয়েছে পূর্ণাঙ্গ একটি বিমান বাহিনী ও স্থল বাহিনী। লিবিয়ান আর্মির বড় অংশ যুক্ত খলিফা হাফতার বাহিনীর বিমান ও স্থল বাহিনীর সাথে। তবে লিবিয়ান নেভি প্রবল বিরোধী খলিফা হাফতার বাহিনীর। যেহেতু খলিফা হাফতার একটি বিদ্রোহী বাহিনী এবং জাতিসংঘ স্বীকৃত কোনো সরকার নয়, তাই পাকিস্তান সরকারের পরিবর্তে সেনাপ্রধান খলিফা হাফতারের সাথে অস্ত্র বিক্রির চুক্তি করেছে। এতদিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত হাফতার বাহিনীকে গোপনে বিপুল পরিমাণ অস্ত্র, অর্থ ও জ্বালানি তেল দিয়েছে। এবার পাকিস্তান প্রকাশ্যে চুক্তি করল খলিফা বাহিনীর সাথে। এ নিয়ে তুরস্ক, কাতারের সাথে পাকিস্তানের সম্পর্ক কোন দিকে গড়ায় সেটা নিয়ে চিন্তিত অনেক বিশ্লেষক। অস্ত্র বিক্রি চুক্তিতে বলা হয়েছে, পাকিস্তান মাত্র 2.5 বছরের মধ্যে যাবতীয় অস্ত্র সরবরাহ করবে লিবিয়ান বিদ্রোহী বাহিনীকে। এর ফলে পাকিস্তান সমরাস্ত্র শিল্পে রাতারাতি ব্যাপক গতি আসবে এবং আমূল পাল্টে যাবে দেশটির সমরাস্ত্র শিল্প। লিবিয়ার বিদ্রোহী বাহিনীর কাছে বিপুল এই অস্ত্র বিক্রি পাকিস্তানের সামরিক ও সমরাস্ত্র ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। চুক্তির যেসব তথ্য বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে লিবিয়ার বিদ্রোহী বাহিনীকে প্রশিক্ষণ, দুই পক্ষে যৌথ অস্ত্র নির্মাণ সহ আরও অনেক বিষয়। এদিকে পাকিস্তান সেনাপ্রধানকে সৌদি আরব তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কিং আব্দুল আজিজ মেডেলে ভূষিত করেছে। সোমবার সৌদি আরব সফরের সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি তাকে এই মেডেল পরিয়ে দেন। প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই। ওয়াশিংটন টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, 2025 সাল ছিল যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক আমূল পরিবর্তনের একটি বছর। এ বছর যুক্তরাষ্ট্র আকস্মিক ভারতের সাথে সম্পর্ক শীতল করে পাকিস্তানের সাথে সম্পর্ক রাতারাতি উন্নতি করে। আর ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্ত আমূল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। ওয়াশিংটন টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের অবনতি এবং পাকিস্তানের সাথে সম্পর্কের আকস্মিক উন্নতিতে মূল ভূমিকা পালন করেছে মে মাসে পাকিস্তানের ভারতের আগ্রাসন। মে মাসে ভারত পাকিস্তানে আকস্মিক বিমান হামলা চালায়, যা ভারতকে আন্তর্জাতিকভাবে ধসিয়ে দিয়েছে। অপরদিকে এই যুদ্ধে পাকিস্তানের সক্ষমতায় প্রভাবিত হয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের মতো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশের হাত ছেড়ে দিয়ে এভাবে পাকিস্তানের দিকে যুক্তরাষ্ট্রের ঝুঁকে পড়ার ঘটনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেমন আমূল পরিবর্তন, তেমনি বিশ্ব রাজনীতিতেও এর ব্যাপক প্রভাব রয়েছে। অনেক বিশ্লেষকের মতে, মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তানের কূটনৈতিক সক্ষমতা প্রভৃতি কারণে বর্তমানে বিশ্বে অন্যতম আলোচিত একটি দেশ হল পাকিস্তান। রাশিয়ায় একজন লেফটেন্যান্ট জেনারেল পদের সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইউক্রেন। সোমবার সকালে মস্কোয় একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় তাকে। নিহত সেনা কর্মকর্তার নাম ফানিল সার্ভার। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হত্যা মিশন পরিচালনা করে। তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ির চেসিসের রিমোট কন্ট্রোল বিস্ফোরক স্থাপন করা হয়। এরপর তিনি গাড়িতে থাকা অবস্থায় উড়িয়ে দেওয়া হয় গাড়িটি। নিহত উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তা রাশিয়ান আর্মির প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। এর আগেও মস্কো ইউক্রেন গোয়েন্দা সংস্থা একই কায়দায় হত্যা করেছে রাশিয়ান আর্মির শীর্ষস্থানীয় কয়েকজন জেনারেল ও কমান্ডারকে। তাদের মধ্যে গত এপ্রিলে একজন লেফটেন্যান্ট জেনারেল এবং 1 বছর আগে আরও একজন লেফটেন্যান্ট জেনারেলকে হত্যা করে ইউক্রেন গোয়েন্দা সংস্থা। রাশিয়ান সরকারি গণমাধ্যমের দাবি, রাশিয়ার অভ্যন্তরে এই গুপ্ত হত্যা পরিচালনা করছে পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থা।
তারা এই ক্ষেত্রে সামনে রাখছে বা ব্যবহার করছে ইউক্রেন গোয়েন্দা সংস্থার নাম। সোমবার রাশিয়ার উচ্চ পদস্থ জেনারেলকে হত্যার জবাবে রাশিয়ান আর্মি ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইউক্রেনের দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায়। বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত এই হামলায় অন্ধকারে ডুবে যায় ওডেসা শহর। বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধে জর্জরিত অবৈধ দেশটির সামনে আসছে একের পর এক সমস্যার পাহাড়। ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে, সেনাবাহিনীর জন্য ব্যাপকভাবে রিজার্ভ সেনা মোতায়েনের ফলে ইসরায়েলের কিছু কলেজ বন্ধ হয়ে গেছে। রিজার্ভ সার্ভিসের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী তলব করার কারণে বেশ কয়েকটি কলেজে আর পড়াশোনার মতো শিক্ষার্থী নেই। ফলে এসব প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সমাধান খুঁজছে ইসরায়েলি শিক্ষা খাত। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উচ্চশিক্ষা খাত বর্তমানে এক গুরুতর সংকটের মুখোমুখি। অনেক ক্ষেত্রে শ্রেণীকক্ষ প্রায় সম্পূর্ণ খালি পড়ে থাকছে। ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের একজন সিনিয়র সদস্য বলেন, 60,000-এরও বেশি শিক্ষার্থীকে সেনাবাহিনীর রিজার্ভ সার্ভিসে ডাকার ফলে আমরা একটি সম্পূর্ণ সেমিস্টার বাতিল করতে বাধ্য হচ্ছি। গণমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থা বর্তমানে বেশ চাপে রয়েছে। ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধান ও লাইসেন্সিং বিভাগের প্রধান ইয়ার হারেল বলেন, 2 বছরের যুদ্ধ শিক্ষা খাতকে গভীর সংকটে ফেলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 60,000 শিক্ষার্থীকে সামরিক রিজার্ভ সার্ভিসে ডাকা হয়েছে এবং যুদ্ধের 2 বছরে গড়ে 1/3 ইসরায়েলি শিক্ষার্থী যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছে। ওই কর্মকর্তা স্বীকার করেন, শিক্ষার্থী শূন্য বিশ্ববিদ্যালয়ের চিত্র এখন স্বাভাবিক বিষয়। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রায় 80% শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি অডিট অফিসের এক জরিপে দেখা গেছে 41% রিজার্ভ শিক্ষার্থী তাদের অনুপস্থিতির সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেওয়া সহায়তায় অসন্তুষ্ট ছিলেন। পাশাপাশি 45% শিক্ষার্থী জানান, প্রস্তাবিত সমাধানগুলো তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট শিক্ষা সংকটের কথা উল্লেখ করে হারেল বলেন, যখনই যুদ্ধ তীব্রতর হয় তখনই হঠাৎ করে শ্রেণীকক্ষ খালি হয়ে যায় এবং একটি সম্পূর্ণ সেমিস্টার ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। ইসরায়েলের 7 দশকের পুরনো সামরিক রেডিও স্টেশন গালি জাহাল বা আর্মি রেডিও বন্ধের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। দখলদার ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করত এই রেডিও। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আর্মি রেডিও বর্তমানে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট এবং বিভাজনমূলক সংবাদ প্রচার করছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন অনেক সেনা ও শোক সন্তপ্ত পরিবার অভিযোগ করেছে এই স্টেশন মনোবল ভেঙে দিচ্ছে এবং যুদ্ধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তবে এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন দেশটির আইনি বিশেষজ্ঞ ও বিরোধী রাজনৈতিক নেতারা। সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়ারা। তার কার্যালয় থেকে দেওয়া 34 পৃষ্ঠার একটি আইনি নোটিশে বলা হয়েছে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া এভাবে রেডিও স্টেশন বন্ধ করা বেআইনি। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পদক্ষেপকে 2026 সালের নির্বাচনের আগে সরকারের একটি সেন্সরশিপ হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, নেতানিয়াহু সরকার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এখন মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দফতর জানিয়েছে, 2026 সালের 1 মার্চের মধ্যে স্টেশনটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। 1950 সালে প্রতিষ্ঠিত এই স্টেশন ইসরায়েলের গণমাধ্যম জগতের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত, যার বর্তমান শ্রোতা সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 17.7%। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এই রেডিওর সমালোচক। বিশ্লেষকদের মতে, স্টেশনটি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করায় এটিকে বন্ধ করার জন্য তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং কাতার থেকে অর্থ নেওয়ার গুরুতর অভিযোগ তুলে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই ঘটনাকে কেন্দ্র করে 2026 সালের নির্বাচনের আগে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে আলোচিত কাতার গেট কেলেঙ্কারি। অভিযোগ উঠেছে, ইসরায়েলে কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশটির স্বার্থ রক্ষায় নেতানিয়াহুর অতি ঘনিষ্ঠ সহযোগীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এই ঘটনায় এরই মধ্যে নেতানিয়াহুর 2 উপদেষ্টাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার এক সোশ্যাল মিডিয়া বার্তায় সাবেক প্রধানমন্ত্রী বেনেট এটিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুদ্ধকালীন সময় যখন আমাদের সেনারা কাতারের অর্থে কেনা বুলেটের সামনে জীবন দিচ্ছে, তখন প্রধানমন্ত্রীর দফতর অর্থের লোভে কাতারের হয়ে কাজ করেছে।
নেতানিয়াহু এই বিষয়টি জানতেন কি জানতেন না তা বড় কথা নয়, দুই ক্ষেত্রেই তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজে দুই উপদেষ্টার গোপন কথোপকথন ফাঁস হবার পর এই বিতর্ক নতুন মাত্রা পায়। অভিযোগ রয়েছে গাজা যুদ্ধ চলাকালীন ওই উপদেষ্টারা কাতারের কাছে স্পর্শকাতর ও গোপন তথ্য পাচার করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর দেশদ্রোহিতার মামলা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা দাবি করেছেন। আগামী বছরের অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে নাফতালি বেনেট বর্তমানে নেতানিয়াহুকে পরাজিত করার দৌড়ে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এমন সময় এই কেলেঙ্কারি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে 2026 সালের প্রথম সপ্তাহগুলোতেই শুরু হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই ধাপের মূল লক্ষ্য হবে গাজার শাসনভার একটি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ব্যবস্থার কাছে হস্তান্তর করা। সোমবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এ তথ্য জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। 19 ডিসেম্বরের ওই বৈঠকে গাজা চুক্তির অগ্রগতি এবং এর সামনে আসা বাধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাকান ফিদান জানান, চুক্তিতে উল্লেখিত শান্তি পরিকল্পনা কিভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় তা নিয়ে দেশগুলো একমত হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, চুক্তির আগামী ধাপের প্রধান অগ্রাধিকার হবে গাজার প্রশাসনকে একটি ফিলিস্তিনি মেকানিজমের অধীনে নিয়ে আসা। এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের প্রাথমিক রূপরেখা পেশ করেছে এবং অংশগ্রহণকারী দেশগুলো এ বিষয়ে তাদের মতামত বিনিময় করেছে। গত 11 অক্টোবর শুরু হওয়া চুক্তির প্রথম ধাপে মানবিক সহায়তা বৃদ্ধি, বন্দীদের লাশ ফেরত দেওয়া এবং আংশিক সৈন্য প্রত্যাহারের মতো বিষয়গুলো অর্জিত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কিছু লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। মিয়ামি বৈঠকে এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে এবং 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের গতি বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে। শত্রুপক্ষের যে কোনো ধরনের অনিষ্ট বা উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। হাতামি জানান, ইরানের সেনাবাহিনী নিয়মিত প্রশিক্ষণ এবং বিশেষ মহড়ার মাধ্যমে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। বিশেষ করে প্যাসিভ ডিফেন্স বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে যুদ্ধের ময়দানে শত্রুকে রুখে দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি। সেনাপ্রধান বলেন, আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে আপসহীন। গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সজ্জিত। তিনি উল্লেখ করেন, 12 দিনের ওই যুদ্ধের সময়ে একটি উন্নত হেরন ড্রোন ইরানের পশ্চিম সীমান্তে প্রবেশের পরপরই তা ধ্বংস করা হয়েছিল। নতুন করে কোনো হামলা হলে একই ধরনের কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। 80 দশকের ইরান ইরাক যুদ্ধের উদাহরণ টেনে হাতামি বলেন, সে সময় ইরান তার ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও হারায়নি। আজও সেনাবাহিনীর মূল লক্ষ্য হল আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা। তিনি বলেন, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু দেশের মানুষের সামান্যতম ক্ষতি হতে দেব না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের দেশের অখণ্ডতা রক্ষার জন্য তৈরি করা হয়েছে, আলোচনার জন্য নয়। মুখপাত্র সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ইরানে আক্রমণের যে কোনো চিন্তা থেকে আগ্রাসীদের বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে। এটা এমন কোনো বিষয় নয় যা নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাবে এমন সম্ভাবনা নিয়ে ইসরায়েলি এবং মার্কিন মিডিয়ায় একটি পটভূমি তৈরির চেষ্টা চলছে। এই প্রচেষ্টার কথা উল্লেখ করে বাকাই জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা হামলাকারীদের যে কোনো চিন্তা ভাবনা থেকে বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে এবং এটি এমন কিছু নয় যা নিয়ে আলোচনা বা দর কষাকষি করা যেতে পারে। ইরানে আবারও হামলা চালানোর জন্য মার্কিনীদের প্ররোচিত করতে ইহুদিবাদীদের প্রচেষ্টা সম্পর্কে মুখপাত্র বলেন, আমরা ভণ্ডামির মুখোমুখি হচ্ছি। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে গণহত্যা চালানো হচ্ছে। গত 2 বছরে যারা 7টি দেশে হামলা করেছে, সেই ইহুদিবাদী ইসরায়েলের হাতে গণবিধ্বংসী অস্ত্রের বন্যা বইছে। এটি একটি বৈপরীত্য। এর জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জবাবদিহি করতে হবে।
শাহেদ 136 ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে নীরবে কিন্তু গভীরভাবে একটি মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। প্রচলিত সামরিক শক্তির ধারণায় যেখানে প্রযুক্তিগত উৎকর্ষ, ব্যয়বহুল সেন্সর, জটিল নেটওয়ার্ক এবং বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আধিপত্য বিস্তার করে আছে, সেখানে ইরানের তৈরি এই লয়টারিং মিউনিশন দেখিয়ে দিয়েছে যে যুদ্ধের ফল নির্ধারণে সবসময় সবচেয়ে উন্নত প্রযুক্তি শেষ কথা নয়, বরং কম খরচে সহজ নকশায় বৃহৎ পরিসরে উৎপাদনযোগ্য একটি অস্ত্র কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোকেও কৌশলগত পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে, শাহেদ 136 তার জীবন্ত উদাহরণ। বৈশ্বিক ড্রোন যুদ্ধনীতিতে ইরানি উদ্ভাবনের প্রভাব এবং আরও উন্নত শাহেদ 136 স্বরাষ্ট্র জগতে কী প্রভাব ফেলতে পারে। বিশ্বের অস্ত্রবাজার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণে। এই রাষ্ট্রগুলো বিশাল বাজেট, গবেষণা ও উন্নয়ন অবকাঠামো এবং বৈশ্বিক জোট ব্যবস্থার মাধ্যমে নিজেদের সামরিক আধিপত্য বজায় রেখেছে। ইরানকে সাধারণত এই পরিমণ্ডলের বাইরে রাখা হতো, নিষেধাজ্ঞায় জর্জরিত, সীমিত অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে। কিন্তু ঠিক এই সীমাবদ্ধতাগুলোকেই ইরান ধীরে ধীরে একটি ভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত করেছে। শাহেদ 136 সেই রূপান্তরের প্রতীক, যা দেখিয়েছে যে কৌশলগত প্রয়োজন এবং বাস্তবমুখী নকশা মিললে সীমিত সম্পদ দিয়েও বৈশ্বিক সামরিক চিন্তায় প্রভাব ফেলা সম্ভব। শাহেদ 136 এর নকশা দর্শনেই এর সাফল্যের মূল চাবিকাঠি। এটি কোনো অতিরিক্ত জটিলতা বা প্রযুক্তিগত প্রদর্শনীর জন্য তৈরি নয়। একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, আনুমানিক 50 অশ্বশক্তির ক্ষমতা, প্রায় 40 কেজি বিস্ফোরক বহনের সক্ষমতা এবং প্রায় 2000 কিলোমিটার পাল্লা। এই বৈশিষ্ট্যগুলো একত্রে এমন একটি অস্ত্র তৈরি করেছে যা কার্যকর, নির্ভরযোগ্য এবং সর্বোপরি সাশ্রয়ী। ধারণা করা হয় প্রতিটি ইউনিটের খরচ মাত্র 20 থেকে 50 হাজার ডলারের মধ্যে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক ভয়ঙ্কর সমীকরণ তৈরি করে, কারণ একটি শাহেদ 136 ভূপাতিত করতে যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার এক একটির দাম কয়েক লাখ থেকে মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই ব্যয়ের অসমতা আধুনিক যুদ্ধের অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তন এনেছে। এতদিন ধরে ধারণা ছিল যে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে, কিন্তু শাহেদ 136 দেখিয়েছে যে আক্রমণকারী যদি স্বল্প মূল্যের, বৃহৎ সংখ্যায় ব্যবহৃত ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেট করতে পারে, তাহলে সবচেয়ে উন্নত সিস্টেমও চাপে পড়ে যায়। প্রতিরক্ষা পক্ষকে তখন হয় অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, নয়তো আক্রমণের ঝুঁকি নিতে হয়। এই বাস্তবতা শুধু যুদ্ধক্ষেত্রের কৌশল নয়, বরং সামগ্রিক প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রশ্নের মুখে ফেলেছে। শাহেদ 136 এর বৈশ্বিক প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় যখন দেখা যায় যে বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোই এই ড্রোনের নকশা অনুকরণ বা সরাসরি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র, যে দেশটি দীর্ঘদিন ধরে নিজেদের উদ্ভাবনকে শ্রেষ্ঠ মনে করেছে এবং বাইরের প্রযুক্তি গ্রহণে অনাগ্রহী ছিল, তারাও এই বাস্তবতার মুখোমুখি হয়েছে। পেন্টাগনের অধীনে গঠিত বিশেষ প্রকল্পগুলোতে স্বল্প মূল্যের লয়টারিং মিউনিশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর নকশা ও কৌশলগত ব্যবহার স্পষ্টভাবে শাহেদ 136 থেকে অনুপ্রাণিত। এটি যুক্তরাষ্ট্রের সামরিক চিন্তায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে যে সস্তা ও ব্যাপকভাবে ব্যবহারযোগ্য অস্ত্র সমানভাবে কৌশলগত গুরুত্ব বহন করতে পারে। রাশিয়ার ক্ষেত্রেও চিত্রটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ড্রোন প্রযুক্তিতে রাশিয়া কোনো নবাগত শক্তি নয়, তাদের নিজস্ব ইউএভি কর্মসূচি বহু বছর ধরে চলছে। তবুও ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় রাশিয়া বুঝতে পেরেছে যে দীর্ঘ পাল্লার স্বল্প মূল্যের এবং আত্মঘাতী ড্রোনের ঘাটতি তাদের কৌশলগত সক্ষমতাকে সীমিত করছে। শাহেদ 136 এর ভিত্তিতে তৈরি গেরান 2 এই শূন্যস্থান পূরণ করেছে। রুশ সংস্করণে উন্নত ইঞ্জিন, কিছু ক্ষেত্রে রাডার শোষণকারী উপকরণ, উন্নত নেভিগেশন এবং জ্যামিং প্রতিনিধি অ্যান্টেনা যুক্ত করা হয়েছে। চীনও এই প্রবণতা থেকে দূরে সরে নেই। চীনের সামরিক শিল্প বরাবরই দ্রুত উৎপাদন এবং খরচ সাশ্রয়ী সমাধানের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কিছু লয়টারিং মিউনিশনের নকশায় শাহেদ 136 এর প্রভাব স্পষ্ট। ডেল্টা উইং আকৃতি, দীর্ঘস্থায়ী ফ্লাইট প্রোফাইল এবং মাঝারি ওয়ারহেড বহনের সক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে বেইজিংও বুঝতে পেরেছে ভবিষ্যতের সংঘাতে সংখ্যার গুরুত্ব বাড়বে। বিশেষ করে তাইওয়ান প্রণালী বা দক্ষিণ চীন সাগরের মতো অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে
বৃহৎ সংখ্যায় ব্যবহৃত ড্রোন শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তুলবে। এই প্রেক্ষাপটে শাহেদ 136 শুধু একটি অস্ত্র নয়, একটি ধারণা। এটি দেখিয়েছে যে সামরিক উদ্ভাবন সবসময় সবচেয়ে ব্যয়বহুল গবেষণাগার থেকে আসে না। অনেক সময় বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা এবং প্রয়োজন থেকেই সবচেয়ে বেশি কার্যকর সমাধান জন্ম নেয়। ইরানের ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করতে এবং সহজ টেকসই সমাধান খুঁজতে। ফলাফল হিসেবে তারা এমন একটি ড্রোন তৈরি করেছে যা প্রযুক্তিগতভাবে অতিরিক্ত জটিল না হলেও কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর। শাহেদ 136 আধুনিক যুদ্ধনীতিতে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্বল রাষ্ট্র কিভাবে কম খরচে ভারসাম্য সৃষ্টি করতে পারে তার একটি বাস্তব উদাহরণ এটি। এই ড্রোন দেখিয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধিপত্য চিরস্থায়ী নয় এবং সস্তা প্রযুক্তির সৃজনশীল ব্যবহার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। এর ফলে অনেক দেশ তাদের প্রতিরক্ষা বাজেট ও অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উৎপাদন স্কেল। শাহেদ 136 এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি দ্রুত এবং বড় পরিসরে তৈরি করা যায়। আধুনিক যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরবরাহ শৃঙ্খলায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যয়বহুল ও জটিল অস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে উৎপাদন সীমাবদ্ধতা দ্রুত দেখা দেয়, কিন্তু শাহেদ 136 এর মতো সিস্টেমে সেই সীমাবদ্ধতা তুলনামূলকভাবে কম। এটি যুদ্ধের সময় ধারাবাহিক আক্রমণ চালানোর সক্ষমতা বাড়ায়, যা প্রতিপক্ষের মনোবল ও প্রতিরক্ষা পরিকল্পনায় দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে। মনস্তাত্ত্বিক প্রভাবও এখানে উপেক্ষা করার মতো নয়। শাহেদ 136 এর বিশেষ শব্দ, দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার সক্ষমতা এবং হঠাৎ আঘাত হানার বৈশিষ্ট্য যুদ্ধক্ষেত্রে এবং বেসামরিক এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পারে। আধুনিক যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রে লক্ষ্যবস্তু ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়, শত্রুর মানসিক স্থিতি নষ্ট করাও একটি গুরুত্বপূর্ণ কৌশল। এই ড্রোন সেই কাজটি তুলনামূলক কম খরচে করছে। শাহেদ 136 এর উত্থান আন্তর্জাতিক আইন ও নৈতিক প্রশ্ন উত্থাপন করছে। লয়টারিং মিউনিশন এমন এক ধরনের অস্ত্র বা ড্রোন যা ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি অবস্থানে। এটি স্বয়ংক্রিয়, আধা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্বাচন করতে পারে, যা ভবিষ্যতে স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থার নৈতিক বিতর্ককে আরও জটিল করে তুলবে। যদিও শাহেদ 136 তুলনামূলকভাবে সহজ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, তবুও এটি দেখিয়ে দিয়েছে যে স্বল্প মূল্যের স্বায়ত্তশাসিত অস্ত্র কত দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এর প্রভাব সুদূর প্রসারী। একদিকে যেমন প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে, লেজার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এবং সস্তা ইন্টারসেপ্টর ব্যবস্থার দিকে ঝুঁকতে হবে। অন্যদিকে আক্রমণকারী পক্ষ আরও বুদ্ধিমান ও সমন্বিত ড্রোন ঝাঁক ব্যবহারের দিকে যাবে। শাহেদ 136 এই প্রবণতার সূচনা করেছে, যেখানে যুদ্ধের ভারসাম্য প্রযুক্তিগত উৎকর্ষ থেকে সরে এসে উৎপাদন ক্ষমতা, কৌশলগত পরিকল্পনা এবং অর্থনৈতিক সহনশীলতার উপর নির্ভর করছে। সবশেষে বলা যায়, শাহেদ 136 ইরানের জন্য শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং একটি কৌশলগত বার্তা। এটি প্রমাণ করেছে যে আন্তর্জাতিক ব্যবস্থায় প্রান্তিক হিসেবে বিবেচিত রাষ্ট্র সৃজনশীলতা ও বাস্তবমুখী চিন্তার মাধ্যমে বৈশ্বিক শক্তির সমীকরণে প্রভাব ফেলতে পারে। এই ড্রোন আধুনিক যুদ্ধের ভাষা বদলে দিয়েছে, যেখানে সবচেয়ে দামি নয় বরং সবচেয়ে কার্যকর অস্ত্রই নিয়ন্ত্রক হয়ে উঠছে। ভবিষ্যতে যখন সামরিক ইতিহাস লেখা হবে, তখন শাহেদ 136কে হয়তো স্মরণ করা হবে সেই অস্ত্র হিসেবে, যা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে উদ্ভাবনের জন্য বিশাল বাজেট নয়, বরং সঠিক উপলব্ধি এবং কৌশলে সবচেয়ে বড় শক্তি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।